নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যেই এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভান্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের দুটি গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সাদর আমন্ত্রণ জানালাম। এইরকম রুদ্রদার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবার। চলুন শুরু করা যাক লেখক সুকান্ত দাসের কলমে রুদ্রদা ও আকবরী রৌপমুদ্রা। রুদ্রদার সামনের চেয়ারে যে ভদ্রলোক বসে আছেন তার নাম অমিয় নস্কর। ভদ্রলোক এই কিছুক্ষণ হলেও আমাদের বাড়িতে এসেছেন। এর মাঝেই রামুদা চা দিয়ে গেছে। চায়ের কাপ অর্ধেক শেষ হয়ে এসেছে, তবে ভদ্রলোক এখনো কিছুই বলেননি। রুদ্রদা নিজেও কিছুই বলেনি। আজ সকালে আমি আমার ঘরে বসেছিলাম, এমন সময় রুদ্রদা দরজার কাছে এসে বলল, এই অনি, একবার আমার ঘরে আয় তো। খানিক্ষণ পরে এলেও চলবে। এক ভদ্রলোক আসলে টেলিফোন করেছিলেন, উনি কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। আমি বললাম, নতুন কোনো কেস নাকি? রুদ্রদা বলল, সেটাই মনে হচ্ছে, তবে ভদ্রলোক না আসা পর্যন্ত তেমন কিছু বলতে পারছি না। তুই একটু পরে আমার ঘরে চলে আয়, বুঝলি? রুদ্রদা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি জামা কাপড় বদলে নিয়ে ওর ঘরে গিয়ে চেয়ারে বসলাম। রুদ্রদা দেখলাম চেয়ারে বসে মুখের সামনে দুটো হাত জড়ো করে বসে কি যেন ভাবছিল। আমি তাই বললাম, তুমি এত মন দিয়ে কি ভাবছো বলো তো? রুদ্রদা বলল, ভদ্রলোক একটা রূপোর কয়েনের কথা বলছিলেন। যতদূর মনে হয় রূপোর কয়েনটা বেশ দামি, তবে তার সাথে তার পরিবারের কোনো একটা সম্পর্ক জড়িয়ে আছে মনে হচ্ছে। কয়েনটা কোনোভাবে চুরি গেছে, আর সেই কারণেই ভদ্রলোক আমার সাহায্য চাইতে আসছেন। তবে তিনি কিন্তু এত কিছু বলেননি, তিনি শুধু ওই কয়েনের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন বলেছেন। ব্যাপারটা আমি অনুমান করার চেষ্টা করছি যে কেসটা কি হতে পারে। আমি একটু অবাক হয়েই বললাম, ভদ্রলোকের নাম তো নিশ্চয়ই বলেছেন, আর তাছাড়া চুরি যদি হয়ে থাকে তাহলে তিনি পুলিশের কাছে না গিয়ে তোমার কাছে আসছেন কেন? হ্যাঁ, সেটা আমি ভেবেছি, তবে সেটার দুটো কারণ হতে পারে। হয়তো তিনি পুলিশের ওপর ব্যাপারটা নিয়ে ঠিক ভরসা করতে পারছেন না, আর না হলে দ্বিতীয়ত ওই রূপোর কয়েনটার কোনো একটা বিশেষ দাম রয়েছে, সেই কারণে তিনি ব্যাপারটা বাইরে প্রকাশ করতে চাইছেন না। আর কেসটা একবার পুলিশের হাতে চলে যাওয়া মানে তো তুই বুঝতেই পারছিস। ভদ্রলোক এলেন। তারপর আরও বেশ কিছুক্ষণ পরে আমাদের ঘরের সামনে এসে ঢুকে রুদ্রদাকে নমস্কার জানালেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতে ভদ্রলোক ঘরের ভেতরে ঢুকে চেয়ারটায় বসলেন। তাকে ইতস্তত করতে দেখে রুদ্রদা বলল, আপনি যদি সমস্তটা ভালোভাবে খুলে না বলেন অমিয়বাবু, তাহলে কিন্তু আমি আপনার সেই চুরি যাওয়া রূপোর কয়েন খুঁজে দিতে পারবো না। আপনি প্রয়োজন হলে সময় নিন, সমস্তটা গুছিয়ে নিন, তারপর বলতে শুরু করুন। অমিয়বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করে নিশ্চিত হলেন রুদ্রবাবু যে আমার রূপোর কয়েনটা চুরি গেছে? রুদ্রদা দৃঢ় গলায় বলল, ব্যাপারটা আমার একটা অনুমান ধরেই ভাবতে পারেন, তবে এখন মনে হচ্ছে আমার অনুমানটা মিথ্যা নয়। যদি চুরি না যেত তাহলে সেই কথা আপনি প্রথমে স্বীকার করতেন, তবে স্বীকার না করে যখন পাল্টা প্রশ্ন করেছেন, মানে আমার ধারণাটাই সঠিক। অমিয়বাবু বললেন, আপনি ঠিকই অনুমান করেছেন, তবে সেই রূপোর কয়েনটা দামের দিক থেকে কত হবে তা আমি জানি না। তবে সেটা আমাদের এক পারিবারিক সম্পত্তি, আর সেই কারণেই সেটা আমি আবার ফেরত পেতে চাই। আপনি বুঝতেই পারছেন, পুলিশের কাছে এইসব ব্যাপার নিয়ে গেলে কাজ হোক আর না হোক ব্যাপারটা নিয়ে কথাবার্তা বাড়বে, আর সেটাই আমি চাইছি না। আর তার অবশ্য অন্য একটা কারণ আছে, সেটা আপনাকে পরে বলছি। তবে তবে আপনাকে কিন্তু আমার এই কয়েনটা খুঁজে বার করে দিতে হবে। আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না, তবে
সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আমি আমি আপনাকে নিরাশ করব না, তবে ওই রূপোর কয়েনটা আমার। রুদ্রদা শান্ত গলায় বলল, অধৈর্য হবেন না অমিয়বাবু। এখন আমাকে আপনি গোটা ব্যাপারটা খুলে বলুন, যাতে আমার কেসটা বুঝতে সুবিধা হয়, আর কোথা থেকে কাজ শুরু করতে হবে সেটা একটা ধারণা করতে পারি। ঠিক এই সময় রামুদা আমাদের জন্য চা দিয়ে গেল, অথচ ভদ্রলোক এখনো কিছুই বলেননি। অমিয়বাবু বলা শুরু করলেন, রুদ্রবাবু, আমার বাবা মারা যাওয়ার আগে আমার রূপোর কয়েনটা দিয়ে গেছিল। তিনি ওটা পেয়েছিলেন তার বাবা, মানে আমার ঠাকুরদার কাছ থেকে। ওই কয়েনটা আপনি না দেখলে বুঝতে পারবেন না, আসলে সেটা একটা পুরনো আমলের কয়েন। তবে সেই রূপোর কয়েনের একটা বিশেষত্ব হলো, ওই রূপোর কয়েন মুঘল আমলের। সেই সময় সম্রাট আকবর তার এক জন্মবার্ষিকীতে কয়েকটি রূপোর কয়েন তৈরি করিয়েছিলেন, তার সভাসদদের জন্মদিনের পরিবর্তে তাদের উপহার দেওয়ার জন্য। আর তেমনই একটা রূপোর কয়েন কোনোভাবে আমার বংশধরের কাছে এসে পৌঁছেছিল। আমাদের পারিবারিক ব্যবসা টাকা বন্ধক দেওয়ার কারবার, আর সেই সূত্রে ওই কয়েনটা আমার পূর্বপুরুষের কাছে এসেছিল। এমনকি আমারও এখন সেই একই ব্যবসা। রুদ্রবাবু, কয়েনটা আমার ঘরেই থাকতো, সেটা কখনোই আমি আমার দোকান কিংবা অন্য কোথাও রাখিনি। কিন্তু বেশ কয়েকদিন আগে কয়েনটা আমি একবার বাইরে বার করেছিলাম, আর তারপর থেকেই সেটা খুঁজে পাচ্ছি না। তবে আমার বাড়ি থেকে বাইরে এসে কয়েনটা কি নিয়ে যাবে তারও যে কোনো সম্ভাবনা নেই। আমি সারাদিনই বাড়ি থাকি, আর বাড়ির নিচেই আমার দোকান, সেখানে থাকতে হয় আমাকে। তাছাড়া বাড়িতে একজন কাজের লোক আছে, ওই কাজের লোকটি ছাড়া আমার বাড়িতে আর অন্য কেউ থাকে না। একজন দারোয়ান আগে রাখা ছিল, তবে সে কাজে বড্ড ফাঁকি দিত। তারপর আর দারোয়ান রাখার ইচ্ছা হয়নি আমার, কোনো রকমে এইভাবেই চলে যেত। তবে আমার বাড়ি থেকে কিন্তু কোনোদিনও কোনো কিছু চুরি যায়নি। তবে রূপোর কয়েনটা হঠাৎ করে কিভাবে যে চুরি হয়ে গেল সেটা আমি বুঝতে পারছি না রুদ্রবাবু। রুদ্রদা বলল, কয়েনটা চুরি যাবার আগে আপনি শেষবার কবে সেটা বাইরে বার করেছিলেন? আর আশা করি সেটা কোনো সিন্ধুকে কিংবা অন্য কোথাও আপনি রাখবেন। আমার বন্ধকের কারবার আমি আগেই বলেছি, আর সেই সমস্ত করতে গিয়ে কিছু প্রাচীন মুদ্রা আর প্রাচীন জিনিসপত্র জমানোর আমার শখ রয়েছে। আমার বসার ঘরে গেলেই আপনি সেটা বুঝতে পারবেন। সেখানে একটা সিন্ধুক আছে, অনেক জিনিসপত্র আছে। তবে দামি জিনিসপত্র আমি ঘরের সেই সিন্ধুকের মধ্যেই রাখি। মাঝে মাঝে বাইরে কেউ এলে কিংবা আমার কোনো বন্ধুরা এলে আমি তাদের ওই রূপোর কয়েনটা দেখাই। আমি শেষ যখন বার করেছিলাম তখন এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন। ভদ্রলোকের অ্যান্টিকের নেশা রয়েছে, বিভিন্ন পুরনো জিনিসপত্র তিনি জমান। এমনকি আমার কাছ থেকে তিনি 2-1টা জিনিসপত্র নিয়ে গেছিলেন। ওনাকে আমি শেষবার যে দেখিয়েছিলাম সেদিনই কয়েনটা বার করেছিলাম আমি, তারপরে আবার সেটা যথাস্থানে রেখে দিয়েছিলাম। তারপরে সেদিন হঠাৎ কি একটা মনে হতে রূপোর কয়েনটা বার করতে গিয়ে দেখি দেরাজের মধ্যে বাক্সটা আছে, কিন্তু রূপোর কয়েনটা নেই। বুঝতেই পারছেন সেটার পারিবারিক মূল্যটা কতটা আমার কাছে, আর তার একটা মূল্যও রয়েছে। আর সেটা হারিয়ে ফেলা শুভ কিছু নয়। এখন আপনি যদি আমার এই ব্যাপারে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় রুদ্রবাবু। রুদ্রদা বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, এটার বাজার মূল্য এবং তার সাথে আপনাদের পারিবারিক একটা সম্পর্ক রয়েছে, সবই বুঝতে পারছি অমিয়বাবু। তবে আপনার বাড়িতে গিয়ে গোটা ব্যাপারটা না দেখা অবধি আমি কিছুই করতে পারবো না। আমার মনে হয় আপনার বাড়িতে গিয়ে একবার দেখলে ভালো হবে। অমিয়বাবু সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমিও চাই আপনি আমার বাড়িতে আসুন, দেখুন, তারপর আমায় সাহায্য করুন। যদি আপনি চান এখনই আমার সাথে যেতে পারেন। রুদ্রদা বলল, না, আজ আর সেটা সম্ভব হবে না। আজ আমার অন্য একটা কাজে বেরোতে হবে।
আপনার বাড়িতে আমি কাল সকালে যাব। আপনি আপনার ঠিকানাটা এই ডায়েরিটাতেই লিখে দিয়ে যান। কাল সকালে আমি নিশ্চয়ই আপনার বাড়িতে যাব। অমিয়বাবু সামনে এগিয়ে এসে ডায়েরিতে নিজের বাড়ির ঠিকানা এবং টেলিফোন নাম্বার লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। দেখে মনে হলো তিনি একটু সবিশেষ ব্যস্তই। তাই দেখে রুদ্রদা বলল, আপনি বোধহয় এখান থেকে অন্য কোথাও যাবেন, তাই না? আপনার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম উঁকি মারছে। বোধহয় কোনো একটা চিঠি পোস্ট করার রয়েছে নাকি? অমিয়বাবু একটু হেসে বললেন, ঠিকই বলেছেন। আসলে আমার এক বন্ধু রয়েছে, আর সে শহরের বাইরে থাকে। তাকে ব্যাপারটা জানিয়েছি। তা নিয়ে সে আমায় একটা চিঠিও লিখেছে। আসলে চিঠি লিখতে সে খুব পছন্দ করে, তাই আমিও চিঠিতে তার সাথে বেশিরভাগ কথাবার্তা বলে থাকি। গোটা ব্যাপারটা তাকে জানিয়ে একটা চিঠি আমি লিখেছি। সেটার উত্তরও এসে গেছে। তার উত্তরেই আমি তাকে আবার চিঠি পাঠাবো, এই আপনার এখান থেকে বেরিয়েই। চিঠিটা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে তারপর আমি বাড়ি ফিরব। আচ্ছা বেশ, আপনি আপনার কাজ করুন, আমি কাল সকালে আপনার বাড়িতে যাচ্ছি। অমিয়বাবু বেরিয়ে যেতেই রুদ্রদা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আশা করি কাল তুইও আমার সাথে বের হবি, তাই না? আমি হেসে বললাম, তা আবার বলতে লাগে নাকি? তোমার সাথে বেরিয়ে পড়তে পারলে আমার ভালোই লাগবে। আর তবে মনে হচ্ছিল ভদ্রলোক যেন আরো কিছু বলতে চাইছিলেন, তাই না? রুদ্রদা বলল, ব্যাপারটা তুইও ধরতে পেরেছিস তাহলে। আমার মনে হচ্ছিল ভদ্রলোক কোনো একটা ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তিত রয়েছেন। তবে সেটা কয়েনের ব্যাপারটা নয়, অন্য কোনো একটা ব্যাপার হতে পারে। তবে কাল তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা না দেখা পর্যন্ত কিছুই ধারণা করা ঠিক হবে না। তুই একটু বস, আমি একটু ঘুরে আসি, একটা কাজ রয়েছে। আমি রেগে বললাম, এই শুরু হলো, কেস হাতে আসতে না আসতে আমাকে ছাড়া বেরিয়ে পড়ছো। রুদ্রদা বলল, না রে, তেমন কোনো ব্যাপার নয়। আসলে শান্তনুবাবুর সাথে আমার একটা ব্যাপারে কথা বলতে হবে। একটু থানায় যেতে হবে, তারপর ওখান থেকে আর যদি কোথাও যেতে হয়, তাই তোকে নিয়ে যেতে চাইছি না। তুই বরং এই ফাঁকে অবন্তীদির সাথে হাতে হাতে একটু কাজ সেরে রাখ। আমি দুপুরের মধ্যেই ফিরে আসতে পারবো আশা করছি। রুদ্রদা বেরিয়েছে। অগত্যা আমি নিজের ঘরে চলে এলাম। মাথার মধ্যে অমিয়বাবুর কয়েনের ব্যাপারটা ঘুরতে লাগলো। তা ঠিক, তবে রুদ্রদার কথাই ঠিক, সেই বাড়িতে গিয়ে সবটা না দেখা পর্যন্ত। এটা নিয়ে ভাবা ঠিক হবে না, তাই আমি একটু ল্যাদ খেয়ে শুয়ে পড়লাম। রুদ্রদা ফিরে এলো বিকেলের দিকে। ফিরে আসার পরে দেখলাম তার মুখে সামান্য চিন্তার ভাঁজ রয়েছে। আমি তাই দেখে প্রশ্ন করলাম, রুদ্রদা, কি হয়েছে বলো তো? তুমি এতটা চিন্তিত কেন? রুদ্রদা সামান্য চিন্তিত স্বরে বলল, অমিয়বাবু যে কয়েনের কথা বলে গেলেন সেটার ব্যাপারে সামান্য খোঁজ খবর নিয়েছিলাম, বুঝলি। প্রথমে গেলাম ন্যাশনাল লাইব্রেরি, তারপর আরও কয়েকটা অ্যান্টিক দোকান এবং যারা এই ধরনের পুরনো মুদ্রা নিয়ে কাজ কারবার করে তাদের সাথে কথাবার্তা বললাম। অমিয়বাবু মিথ্যে কথা বলেননি রনি। রূপোর কয়েনটা আকবরের সময়ের আমলেরই। তবে একটা ব্যাপার কিন্তু সমস্যায় দাঁড়াচ্ছে, বুঝলি। কি ব্যাপার? রুদ্রদা বলল, সম্রাট আকবর তার জন্মবার্ষিকীতে ওই রূপোর কয়েন বার করেননি। সেটা বার করেছিলেন তার একজন প্রিয় মানুষের মৃত্যুর সময়। সে সময় কাছের কয়েকজন মানুষকে তিনি এই রূপোর কয়েন দিয়েছিলেন। সেটা আকবরের প্রতি তাদের আনুগত্যতার জন্য। তবে সে সময়ের যে কটা মুদ্রা আমাদের ভারতবর্ষে কিংবা এখানে রয়েছে, তা যদি সরকারের কানে যায় তাহলে সেটা আবার সরকারের হয়ে যাবে। অর্থাৎ অমিয়বাবু সেই মুদ্রাটা কিন্তু বেআইনিভাবে নিজের কাছে রেখেছেন। আর সেই কারণেই বোধহয় তিনি পুলিশের কাছে যেতে চাননি। আর তোকে বলছিলাম না, তিনি কোনো একটা ব্যাপারে ভীষণভাবে ভাবছেন। আমার মনে হয় ওটাই তিনি ভেবেছিলেন যে আমরা ব্যাপারটা যদি বাইরে জানাজানি করে দিই তাহলে তিনি সমস্যায় পড়ে যাবেন। তাই চুরি যাওয়ার পরেও তিনি ব্যাপারটা বাইরে জানাতে পারছেন না। হয়তো বাধ্য হয়েই আমাদের কাছে এসেছে। তাহলে তো ওটা খুঁজে পেলে আমাদের পুলিশকে জানানো উচিত, তাই না রুদ্রদা? রুদ্রদা বলল, সেই ব্যাপারটা পুরোপুরি অমিয়বাবুর উপরেই ছেড়ে দেওয়া দরকার।
কারণ ওই রূপোর কয়েনটা তার বংশগত সম্পত্তি হতে পারে। নতুন আইনে সেই সম্পত্তিটা সরকারের খাতায় জমা পড়ার কথা, কিন্তু তবুও তো সেটা তারই। তিনি যখন মুদ্রাটা কিনেছেন কিংবা তার বংশের কেউ সেটা কিনেছে, তখন সেই অর্থটা তো সরকার তাকে প্রদান করেনি, তিনি নিজের অর্থেই কিনেছেন। সেখানে ওটা এখন তার ব্যক্তিগত সম্পত্তি। অন্তত এখনো পর্যন্ত সেটাই হওয়া উচিত। মাঝে মাঝে আইনের বাইরে গিয়েও ভাবতে হয় রানি। আইনই কিন্তু শেষ কথা নয়। অবশ্যই আইন না থাকলে বিভিন্ন সমস্যা হতে পারত, তবে মাঝে মাঝে আইনকেও ভ্রান্ত বলে মনে হয়। তার প্রমাণ তো তুই অনেকবার পেয়েছিস। রুদ্রদা ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরে আমারও মনে হলো ব্যাপারটা অমিয়বাবুর উপর ছেড়ে দেওয়াই ভালো। আমাদের কাজ তার কয়েনটা খুঁজে দেওয়া, আমরা সেটুকুই করব, তারপর না হয় দেখা যাবে। পরদিন সকালে আমরা গিয়ে পৌঁছলাম অমিয়বাবুর বাড়িতে। ভদ্রলোক ঠিক বলেছেন, তিনি সারাদিন বাড়িতেই থাকেন। তার বাড়িটা দোতলা বাড়ি, আর নিচে একটা ছোট্ট ঘরের মতো রয়েছে, সেটা যতদূর সম্ভব তার তেজারত এবং বন্ধক ব্যবসার দোকান। আর তার উপরের ঘরে তিনি থাকেন। উপরে দুটো ঘর, আর ওর বাড়িটা দেখে বোঝা যায় পুরনো আমলে তৈরি। বাড়িতে একটি কাজের লোক ছাড়া আর কেউ নেই। আমরা যেতেই কাজের লোকটি এসে দরজা খুলে দিল। তার মাথায় একটা সাদা রঙের কাপড়ের ফেটটি বাঁধা রয়েছে। আমার একটু সন্দেহ হলো, কিন্তু কিছুই বললাম না, কারণ রুদ্রদা এখনো কিছুই বলেনি। আপনি রুদ্রবাবু? রুদ্রদা বলল, হ্যাঁ, আমি রুদ্রশঙ্কর রায়। অমিয়বাবু আমাদের কথা বলে রেখেছিলেন মনে হয় তোমায়। উনি সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বাবু, উনি তো আপনাদের কথা সকাল থেকেই বলে রেখেছেন। আর বাবু উপরের ঘরে অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা আসবেন বলে আজ বাবু দোকানে বসেননি। আসুন আসুন, আপনাদের উপরে নিয়ে যায়। বাইরের দরজা থেকে ঢুকে একটা সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হয়। সিঁড়ির নিচ থেকে যে ফাঁকা জায়গাটা রয়েছে তার পাশেই বাইরের দোকান ঘরের মতো ঘরটা। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বুঝতে পারলাম বাড়িটা ভীষণ ঠান্ডা। পুরনো আমলের বড় বড় দেওয়াল আর বড় থামের বাড়িগুলো যথারীতি ঠান্ডাই হয়। এদিকটা সামান্য ভেতরে, বড় রাস্তার কোলাহল সমস্ত কিছু থেকেই দূরে। তাছাড়া সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জানালা দিয়ে পেছনের বাগান মতো জায়গাটা দেখা গেল। বেশ সুন্দর পরিপাটি সাজানো একটা বাড়ি। আমরা উঠে দোতলায় যেতে মাধব নামের একটি কাজের লোক এগিয়ে গিয়ে একটি দরজায় কড়া নাড়ল। তারপর বলল, বাবু, ওই রুদ্রবাবুরা এইছেন। ভেতর থেকে সামান্য সময় পরে দরজা খুলে গেল। অমিয়বাবু সামান্য হাসার চেষ্টা করে বললেন, আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। মাধব, তুমি আমাদের জন্য 3 কাপ চা করে দিয়ে যেও, আর বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে এসো। আমরা এখন বাইরে নামবো না, আর তুমিও রান্নাঘরে থাকবে, বুঝলে? আমরা ঘরে গিয়ে বসলাম। ঘরের মধ্যে আলাদা করে বলার মতো কিছুই নেই। একটা বিছানা, চেয়ার টেবিল, একপাশে একটা আলনা, একটা আলমারি আর আয়না, সব কিছুই রয়েছে। তবে ঘরের ডান দিকে দেওয়ালের কাছে একটা লোহার বড় সিন্দুকও রয়েছে। আমি বুঝতে পারলাম এটাই সেই সিন্দুক যে সিন্দুকের কথা অমিয়বাবু আমাদের বাড়িতে বলেছিলেন। আর নিচে সিঁড়ি দিয়ে উঠে আসার সময় নিচের বসার ঘরটাও দেখতে পেয়েছিলাম। একবার চোখ বুলিয়ে নিতেই দেখা গেল সেই ঘরের চারপাশে এদিক ওদিক ছড়িয়ে আছে মাটির এবং কিছু পাথরের তৈরি পুরনো জিনিসপত্র। ভদ্রলোক সব সত্যি কথাই বলেছিলেন তা বোঝা গেল। আমরা ঘরের ভেতরে যেতেই ভদ্রলোক দুটো চেয়ার টেনে আমাদের বসতে দিলেন, আর আমরা বসলে ভদ্রলোক বললেন, আপনি এসেছেন দেখে আমি একটু মনে ভরসা পাচ্ছি। না হলে যে কি বলবো, আরও একটা চুরির ব্যাপার ঘটে গেছে এর মধ্যে। আপনি আজ না এলে আমি আবার আপনার বাড়িতে যেতাম। রুদ্রদা জিজ্ঞেস করল, সে কি, আপনার বাড়িতে আবার চুরির চেষ্টা হয়েছে? চোরটি কোন ঘরে এসেছিল? নিচের বসার ঘরে চলে এসেছিল বোধহয়। সিঁড়ি দিয়ে উপরে এসেছিল। প্রথমেই আমার দরজার কাছে একটা শব্দ শুনতে পেয়ে ঘুমটা ভেঙে যায়।
উঠে চিৎকার করতেই নিচ থেকে আমার কাজের লোক মাধব তার ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে সে একজনকে ছুটে পালাতে দেখে, আবার তাকে ধরার চেষ্টাও করে, কিন্তু সে ওকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। আপনি বোধহয় মাধবকে দেখেছেন। তার মাথায় একপাশে আঘাত লেগেছিল, সেখানে ওষুধ দিয়ে একটা ফেকটি বাঁধা রয়েছে। কথাটা শুনে আমার মনে পড়ে গেল প্রথমেই দরজা খুলে কাজের লোকটির মাথায় একটি ফেটটি বাঁধা থাকতে দেখেছিল। রুদ্রদা বলল, কোনো কিছু চুরি গেছে কি? অমিয়বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আমার তো এখনো তেমন কিছু মনে হয়নি যে চুরি হয়েছে। তবে চোর এসেছিল চুরি করতে, তবে চুরি না করে চলে গেছে। বোধহয় আমরা জেগে গেছিলাম বলে সে হয়তো কাজটা করতে পারল না। রুদ্রদা একটু ভেবে বলল, নিচে বসার ঘরে এসেছিল বললেন, একবার নিচের ঘরটাও দেখা দরকার আছে। তার আগে আপনি যদি আপনার সিন্দুকটা আমায় একবার দেখান। রুদ্রদার কথায় অমিয়বাবু বিছানা ছেড়ে উঠে সিন্দুকের সামনে দাঁড়ালেন। তারপর সিন্দুকের পেছনে একটা খোপ থেকে চাবি বার করে এনে সিন্দুক খুললেন। সিন্দুক খুললেই কিন্তু অনেক কিছুই দেখা গেল। সোনার একটা মূর্তি, পাথরের একটা শিবলিঙ্গ, আরও পুরনো অনেক কিছুই রয়েছে। সে সব কিছু দেখতে দেখতে একটা ছোট্ট বাক্স বার করে আনলেন। তারপর সেই বাক্সটা সামনে রেখে বললেন, এই বাক্সে কয়েনটা থাকতো, তবে সেদিনের পর বাক্সটা খুলে আর আমি ওটা দেখতে পাইনি। কিন্তু বন্ধ দেরাজের ভেতর থেকে তো আর চুরি করতে পারবে না। আমার ঘরে তেমন কেউ আসে না, খুব কমই পরিচিত লোক আসে। আর তাছাড়া চাবিটা যে ওখানে থাকে তা মাধব নিজেও জানে না, অথচ সে অনেক দিনের বিশ্বস্ত। রুদ্রদা এবার গলাটা নামিয়ে বলল, আপনি বোধহয় সবাইকে ঠিক বিশ্বাস করতে পারেন না, তাই না? একটু আগেই বাইরের দরজাটা বন্ধ করে রাখতে বলেছেন, যাতে ভেতরে কেউ আসতে না পারে। আপনি এই ব্যাপারটা সবসময় করেন? অমিয়বাবু বললেন, বুঝতেই পারছেন, বাড়ির চারিদিকে দামি জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। তাছাড়া বেশিরভাগ জিনিসপত্র অ্যান্টিক। তাই বাইরে থেকে কেউ যাতে ভেতরে না আসতে পারে তার জন্য দরজাটা আমি সবসময় বন্ধই রাখি। একমাত্র কেউ এলে দরজা খুলে তাকে ভেতরে আনা হয়, তারপর আবার দরজাটা বন্ধ করে দেওয়া হয়। রুদ্রদা বলল, চোর কিন্তু চাইলেই আপনার বাড়ির ছাদের দিক থেকে আসতে পারত। আপনার বাড়ির পিছনের দিকে বেশ বড় কয়েকটা গাছ রয়েছে, সেখান থেকে উঠে অনায়াসে আপনার বাড়ির ছাদে এসে তারপর ভেতরে ঢোকা যায়। আপনার বাড়ির ছাদটা একবার দেখা দরকার। একটা কাজ করুন, প্রথমে আমরা বসার ঘরটা দেখে নিই, তারপর ছাদটা দেখব না হয়। অমিয়বাবুর সাথে আমরা নিচে বসার ঘরে এসে বসলাম। আগেই বলেছি, চারপাশে ছড়িয়ে রাখা পুরনো অ্যান্টিক কয়েকটা জিনিসপত্র। তাছাড়া ভদ্রলোক যে শৌখিন সে তার ঘর সাজানো গোছানো ভাব দেখলেই বোঝা যায়। আমাদের চা খাওয়া হয়ে গেছে। রুদ্রদা এবার প্রশ্ন করল, আপনার সেই রূপোর কয়েনটা আপনার বাড়িতে কেউ এলে আপনি তাকে দেখান, তাই তো? তবে সেটা কি এই ঘরে এনেই দেখাতেন, না বসার ঘরে বসিয়ে রেখে দেখাতেন? অমিয়বাবু একটু ভেবে বললেন, বেশিরভাগ সময় তাদের আমি বসার ঘরে বসেই দেখাতাম। রুদ্রদা বলল, যে ভদ্রলোকের কাছে আপনি শেষবার এই রূপোর কয়েনটা দেখিয়েছিলেন, সেই ভদ্রলোককে কোথায় বসিয়ে রেখেছিলেন? এই ঘরে? হ্যাঁ রুদ্রবাবু। এবার সেদিনের ব্যাপারটা আমায় খুলে বলুন। ভদ্রলোক আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত ঠিক কি কি হয়েছিল? অমিয়বাবু বলা শুরু করলেন, ভদ্রলোকের নাম সঞ্জয় চাকলাদার। তিনি আমার কাছে মাঝে মাঝে আসছেন। আসলে ভদ্রলোকের আমার মতো অ্যান্টিক জিনিসপত্রে জমানোর শখ ছিল। তাই তিনি এলে তার সাথে মাঝে মাঝে বসে আমি গল্প গুজবই করতাম। তাকে আমি কয়েনটা এর আগেও দেখিয়েছি। তবে তবে সেদিন তিনি আরও একবার সেটা দেখতে চাইলেন। আমি তখন তাকে বসার ঘরে বসিয়ে রেখে ওপরে এসে বাক্সটা নিয়ে গেলাম। আগে একবার ভদ্রলোক জিনিসটা আমার কাছে কিনতে চেয়েছিলেন, তবে আমি বিক্রি করতে রাজি হইনি। বুঝতেই পারছেন, ওটা আমাদের পারিবারিক সম্পত্তি। ওটা আমি কোনো মূল্যেই বিক্রি করতে চাই না। আর তাছাড়া এরকম একটা রূপোর কয়েন আর একটা পাওয়া যাবে না রুদ্রবাবু। সেই কারণে এটার দাম আমার কাছে অনেক বেশি ছিল। তবে ওই একবারই
তারপরে আর কোনোদিন সেই ভদ্রলোক আর কয়েনের কথা আমাকে কখনো বলেননি। সেদিন ওনাকে রূপোর কয়েনটা দেখালাম, তারপর রূপোর কয়েনটা দেখানো হয়ে গেলে বাক্স বন্ধ করে টেবিলের উপর রেখে দিয়েছিলাম। তারপর উঠে আমার কাজের লোককে চা দিতে বলি। মাধব এসে চা দিয়ে যেতেই আমি চা খেলাম, ভদ্রলোকও বসে খেলেন। এটা ওটা কথাবার্তা বলতে বলতে আমার ঘরে টেলিফোনটা বাজলো। আমি উঠে এসে টেলিফোনটা ধরলাম। কথা বলে নিচে গিয়ে দেখি ভদ্রলোক তখনও নিচে বসে আছেন। তারপর বাক্সটা তুলে রেখে সিন্ধুকে রেখে দিলাম। আবার নিচে এসে ভদ্রলোকের সাথে আরও কয়েকটা ব্যাপারে কথাবার্তা বলার কিছুক্ষণ পরে তারপরে ভদ্রলোকটা চলে গেলেন। আর আর তারপরে সেই রূপোর কয়েনটা খুলে দেখবার কথা আমার একেবারে মনে হয়নি। যেদিন খুলে দেখলাম সেদিন দেখি কয়েনটা আর নেই। তারপর প্রথমে ভাবলাম ভদ্রলোককে টেলিফোন করে ব্যাপারটা জিজ্ঞাসা করি, তবে সরাসরি একজনকে তো আর চোর বলে দাবি করা যায় না, যেখানে আমার কাছে কোনো প্রমাণ নেই যে তিনি ওই কয়েনটি নিয়েছেন। তাই গোটা একটা দিন ভাবনা চিন্তা করার পর সেদিন আপনার কাছে গেলাম আমি। রুদ্রদা জিজ্ঞেস করলো, যে মুহূর্তে আপনি টেলিফোনটা ধরার জন্য এখান থেকে উঠে পড়ে গিয়েছিলেন, তখন এই ঘরে শুধুমাত্র সেই ভদ্রলোকই ছিলেন, তাই তো? অমিয়বাবু একটু ভেবে নিয়ে বললেন, শুধু সেই ভদ্রলোকই ছিলেন। তাছাড়া তার মধ্যে আমার কাজের লোক মাধব একবার এসেছিল ওই চায়ের কাপগুলো দিয়ে যেতে। সে যখন এসেছিল তখনও বাক্সটা টেবিলের উপরে রাখা ছিল। একটা কথা বলুন তো, ভদ্রলোক যদি ওই রূপোর কয়েনটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি পকেটে করে নিয়ে যেতে পারতেন কি? অমিয়বাবু একটু হেসে বললেন, এখানেই তো সমস্যা রুদ্রবাবু। ভদ্রলোকের পরনে ছিল ধুতি, কিন্তু তার পাঞ্জাবির পকেটও ছিল। কিন্তু সত্যি কথা বলতে তিনি যাবার আগে একবার নিচু হয়ে ঝুঁকিয়ে আমার ওই টেবিলের উপর মূর্তিটা দেখছিলেন। তখন তার পকেটের দিকে আমার নজর এমনিতেই গিয়েছিল, কারণ তার পকেটে সবসময় একটা পেন থাকতো। পরে যখন ব্যাপারটা আমার মনে হয়, তখন মনে করবার চেষ্টা করি যে পকেটে আর অন্য কিছু দেখেছিলাম কিনা, কিন্তু তার গোটা শরীরে এমন আর কোনো কিছু ছিল না যাতে করে কিছু নিয়ে যাওয়া যায়। আমি ভেবে ফেলেছিলাম ভদ্রলোক হয়তো এই সামান্য সময় যখন অমিয়বাবু টেলিফোন ধরতে গিয়েছিলেন তখনই রূপোর কয়েনটা তুলে নিয়েছেন। তারপর বন্ধ বাক্সটাই অমিয়বাবু বুঝতে না পেরে সিন্ধুকে তুলে রেখেছেন। কিন্তু এই কথায় আমার সেই ধারণাটা একেবারে নষ্ট হয়ে গেল। রুদ্রদা বোধ হয় আমার মতো কিছু একটা ভেবেছিল, তাই বলল, তাহলে তো সমস্যা অমিয়বাবু। ভদ্রলোক যদি কয়েন নিয়ে যেতেন তাহলে তার সুযোগ ছিল, কিন্তু তিনি নিয়ে যাননি। তবে তারপরেই মনে হয় আপনি যখন বাক্সটা সিন্ধুকে তুলে রাখেন তখন থেকেই সেটা খালি ছিল। ওই সামান্য সময়ের মধ্যে বাক্স থেকে রূপোর কয়েনটা বার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, তার কাছে যদি কিছু না থাকে তাহলে তখন রূপোর কয়েনটা গেল কোথায়? অমিয়বাবু বললেন, সেটাই তো। আর মাধব এসব ব্যাপারে কিছু করবে বলে তো মনে হয় না। সে অনেক দিন ধরেই আছে, আর সে সারাদিন আমার বাড়িতেই থাকে। তার পরিবার বলতে তেমন কিছুই নেই, তার সমস্ত কিছুই এখানে। সেটা যদি চুরি করে তাহলে সেটা নিয়েই বা কি করবে সে? কেননা এমনিও সে এই বাড়ি থেকে কোথাও যায় না প্রয়োজন ছাড়া। রুদ্রদা বলল, আমি কেসটা নিচ্ছি অমিয়বাবু, তবে আমার বিষয়টায় সময় লাগতে পারে। চলুন একবার আপনার বাড়ির ছাদটা দেখে আসা যাক। আপনার কি ধারণা, মানে চোর আপনার বাড়িতে ঠিক কোথা থেকে এসেছিল? অমিয়বাবু দৃঢ় কণ্ঠে বললেন, নিচের দরজা থেকে আসতে পারে না, কারণ রাতে নিচের দরজা ভেতর থেকে বন্ধ থাকে। একমাত্র উপরের ছাদের যে দরজাটা রয়েছে সেই দরজাটাই সামান্য সুযোগ রয়েছে, কারণ সেই দরজার ছিটকিনির পরদিন সকালে ভাঙা পাওয়া যায়। বাইরে থেকে একটু জোরে ধাক্কা দিলে সেই ছিটকানি খুলে যেতে পারে, কারণ ছাদের দরজার ছিটকানিটা সামান্য নড়বড়ে ছিল। আমি তার উপরেই যদিও ছিটকানিটা বদলেছি এবং দরজাটাও নতুন করে মেরামত করিয়েছি, তবে আমার মনে হয় চোর ছাদ থেকেই এসেছিল। রুদ্রদা বলল,
কিন্তু আপনি নিশ্চিন্তভাবে বলছেন যে আপনার ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি, অথচ চোর ছাদ থেকে এলো, আপনার বসার ঘরেও এলো, কিন্তু কোনো কিছু চুরি না করেই চলে গেল। একটা সম্ভাবনা হতে পারে আপনারা জেগে গেছেন বলে চুরি করতে পারেনি, কিন্তু তবুও দরজা ছিটকানি ভেঙে এসেছে অথচ আপনার ঘুম ভাঙেনি। তাহলে সেক্ষেত্রে সে অনেকটা সময় পেয়েছিল বলে মনে হয়। কিন্তু তাহলে সে কিছুই চুরি করলো না কেন? অমিয়বাবু একটু ভেবে নিয়ে বললেন, চোর ছাদ থেকেই এসেছিল, সেটা আমিও ভেবেছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। আর মাধবকে ওভাবে ধাক্কা মেরে দরজা ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া মানে চোরের গায়ের জোর মেয়াদ কম ছিল না। আর আমার যখন ঘুমটা ভেঙেছিল তখন সে নিচে পৌঁছে গেছে, কিন্তু তারপরেও সে কিছু নিল না। নেহাত কোনো চোর হলে অন্তত বসার ঘর থেকে কোনো একটা মূর্তি নিয়ে চলে যেত। তাছাড়া আমার দোকান ঘরের মধ্যে টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র থাকে, সে সেখানে না ঢুকে সোজাসুজি ঘরে এসে ঢুকলো কেন? এর একটাই কারণ হতে পারে যে চোর জানতো ঠিক কোথায় তার চুরি করার মতো জিনিসটা রয়েছে। আমার মনে হয় আপনি যখন মনে করছেন আপনার ঘর থেকে কোনো কিছু চুরি যায়নি, তার মানে চুরি যাওয়ার মতো জিনিসটা একমাত্র আপনার সেই রূপোর কয়েন। কিন্তু কিন্তু সেটা কি করে হয়? রূপোর কয়েনটা তো সেদিন থেকে নিরুদ্দেশ। তাহলে সেটা নেওয়ার জন্য চোর কাল আসবে কেন? রুদ্রদা বলল, কোনো একটা কারণ তো আছেই, যেটা আমরা বুঝতে পারছি না। অমিবাবু, সেটাই বোঝা দরকার, তাহলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অমিয়বাবু জিজ্ঞাসু স্বরে বললেন, আপনার কি মনে হয় আমি আমার রূপোর কয়েনটা খুঁজে পাবো রুদ্রবাবু? রুদ্রদা কি যেন ভাবছিল। সে বসার জায়গা ছেড়ে উঠে ঘরের মধ্যে চারিদিকে ঘুরতে লাগলো, এটা ওটা ধরে দেখতে লাগলো, টেবিলটাকে যেন আরো ভালো করে দেখতে লাগলো। তারপর এক সময় টেবিলের কাছে নিচু হয়ে দেখল। সমস্ত কিছু করার পরে রুদ্রদা উঠে দাঁড়িয়ে বলল, চলুন তো একবার ছাদে যাওয়া যাক, ছাদ থেকে ঘুরে আসি। রুদ্রদা, আমি আর অমিয়বাবু তিনজনে মিলে ছাদে এলাম। ছাদে ওঠার আগেই দরজাটা বন্ধ করা হলো। দেখলেই বোঝা যায় সেই দরজাটা নতুন করে লাগানো হয়েছে এবং ছিটকানিটা যেন নতুন করেই তৈরি করা। ছাদে এসে দাঁড়াতেই বুঝতে পারলাম বাড়ির পাশের বড় গাছগুলো দিয়ে সহজেই এ বাড়িতে ঢোকা যায়, আর সেখান থেকে ঘরের ভেতরে এসে কোনো কিছু একটা চুরি করে নিয়ে যাওয়া অসাধ্য কাজ নয়। যদিও অমিয়বাবু কিংবা মাধবের ঘুম না ভেঙে যায়, কিন্তু অমিয়বাবু নিজেই বলছেন কোনো কিছু চুরি যায়নি অথচ চোর এসেছিল। এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। রুদ্রদা ঘুরে দেখল, তারপর একসময় অমিয়বাবুর কাছে এসে বলল, ঠিক আছে অমিবাবু, আজকের মতো আমরা ফিরে যাচ্ছি। আপনার কেসটা আমি নিয়েছি, আমার একটু সময় লাগবে। আমার যতদূর মনে হচ্ছে আপনার রূপোর কয়েনটা চুরি যাওয়া নিয়ে বেশ একটা রহস্য রয়েছে, আর সেটাই খুঁজে বার করতে হবে। তবে আপনার মতো আমারও ধারণা অন্য আর কিছুই চুরি যায়নি। চোর যে কেন এসেছিল তার কারণটা খুঁজে বার করা দরকার। তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। আর আপনার টেলিফোন নাম্বার আমার কাছে রয়েছে। আপনার সাথে যদি এর মধ্যে নতুন কিছু হয় তাহলে আপনি আমায় নিশ্চয়ই জানাবেন। অমিয়বাবুর সাথে কথা বলতে বলতে আমরা ছাদ থেকে নেমে আসতে যাব এমন সময় রুদ্রদা ছাদের উল্টো দিকে, এদিকে রাস্তা রয়েছে, সেদিকে হঠাৎ কি কারণে যেন এগিয়ে গেল। আমি তাকে অদ্ভুতভাবে এগিয়ে যেতে দেখে তার পিছু পিছু এগিয়ে গেলাম। অমিয়বাবুও পেছনে দাঁড়িয়ে রইল। আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কি হলো রুদ্রদা, তুমি হঠাৎ এগিয়ে গেলে এদিকে? রুদ্রদা বলল, বাড়ির বাইরে রাস্তা থেকে কেউ একজন এ বাড়ির উপরে নজর রেখে চলেছিল। আমায় দেখতে পেয়েই সামনের দিকে এগিয়ে গেল। বুঝলি অনি, ছাদে আছি বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, নিচে থাকলে একবার দেখা যেত। আমি এবার বুঝতে পারলাম ব্যাপারটা অতি সহজ নয়। কেউ আমাদের উপর নজর রেখে চলেছে, মানে সে কিছু একটা বুঝতে চাইছে কিংবা আমাদের গতিবিধি অনুসরণ করতে চাইছে। আর এই মুহূর্তে রুদ্রদাকে বাড়িতে দেখে নেওয়া মানে প্রতিপক্ষ বুঝতে পেরে যাবে ও তদন্ত করা শুরু করেছে। অমিয়বাবুকে এ বিষয়ে কিছুই জানানো হলো না।
রুদ্রদা তাকে অন্য কথা বলে দিল। তারপর আমরা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। গোটা রাস্তায় রুদ্রদা কেমন যেন চুপ করে কিছু ভাবতে লাগলো। তারপর ঠিক বাড়িতে এসে ঢুকতেই নিজের চেয়ারে বসে আমায় বলল, আমার কেমন একটা ধারণা হচ্ছে অনি, ওই রূপোর কয়েনটা ওই বাড়িতেই কোথাও আছে। রুদ্রদার কথায় আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তারপর বললাম, এ কি বলছো? তাহলে অমিয়বাবু আমাদের মিথ্যে কথা বলবেন কেন? রুদ্রদা বলল, না রে অনি, অমিয়বাবু আমাদের মিথ্যা কথা বলছেন না, তিনি সত্যি কথাই বলছেন। কিন্তু তবুও আমার মনে হচ্ছে রূপোর কয়েনটা ওই বাড়িতেই আছে। আজকে গোটা ব্যাপারটা শুনে, চুরির কথাটা শুনে আমার মনে হয়েছিল যে রূপোর কয়েনটা ওই বাড়িতে নেই। কিন্তু যেই মুহূর্তে ওই রাস্তার উপরে লোকটাকে দেখলাম আমাদের অনুসরণ করতে, কিংবা ধরে নিতে পারিস বাড়ির ওপর নজর রাখতে, তখন থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে ওই বাড়িতেই রূপোর কয়েনটা আছে। আর যতদূর সম্ভব ওই বাড়িতে আরো একবার চুরির চেষ্টা হবে। কিন্তু কথাটা বলেই রুদ্রদা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তারপর উঠে গিয়ে টেবিলের ওপর থেকে ডায়েরিটা এনে কি সব লিখতে লাগলো। তা আমি বুঝতে পারলাম রুদ্রদা এখন এই কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবে। তাই এই সময় তাকে বিরক্ত করা ঠিক নয়। আমিও নিজের ঘরে চলে গেলাম। একটু হাত মুখ ধুয়ে সামান্য বিশ্রাম নেওয়া দরকার। বেশ খানিকটা সময় বাইরে কাটানো হয়েছে। একটু পরে দুপুরের খাবার ডাক পড়বে। দুপুরে খাওয়া দাওয়ার সময়ও রুদ্রদাকে চিন্তিত বলেই মনে হলো। সেটা দেখে অবন্তীদি বলল, এই কি হয়েছে অনি বলতো? তখন থেকে রুদ্রকে অন্যমনস্ক দেখছি, কিছু ভাবছে নাকি? আর ওই যে ভদ্রলোক এসেছিলেন, ওনার ব্যাপারটা কি? রুদ্রদা বলল, ওনার বাড়ি থেকে একটা রূপোর কয়েন চুরি গেছে, বুঝলি। তবে গোটা কেসটা নিয়ে ঘাঁটতে গিয়ে আমার কেন জানি না মনে হচ্ছে রূপোর কয়েনটা ওই বাড়িতেই কোথাও আছে। অবন্তীদি একটু অবাক হয়ে বলল, এ আবার কেমন কথা? তুই নিজেই বলছিস কয়েনটা চুরি হয়ে গেছে, তাহলে সেটাও বাড়িতেই থাকে কি করে? রুদ্রদা বলল, অমিয়বাবু অনুমান করছেন কয়েনটা চুরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় ওটা এখনো ওই বাড়িতেই রয়েছে। তবে সেটা চুরির চেষ্টা হবে আরো একবার। এও চুরির চেষ্টা হয়েছে, তবে অমিয়বাবুর ঘুম ভেঙে যাওয়ায় আর মাধব নিচের ঘরে থাকায় জিনিসটা চুরি হয়নি। তবে আরো একবার হতে পারে, আর তার প্রমাণস্বরূপ বাড়ির উপর কেউ নজর রেখেছিল। অবন্তীদি হতভম্ব হয়ে বলল, তুই কি বলতে চাইছিস তার কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বল না। রুদ্রদা বলল, শোন, রূপোর কয়েনটা অমিয়বাবুর দেরাজের বাক্সের মধ্যে নেই, কিন্তু সেটা ওই বাড়িতে, আর যতদূর সম্ভব বসার ঘরে কোথাও একটা আছে। আর আমার একটা অনুমান বলছে ওই রূপোর কয়েনটা চুরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা চুরি হয়নি। তোকে ব্যাপারটা বোঝাতে পারবো না জি, পুরো ব্যাপারটাই আমার অনুমান। আর অনুমানের সপক্ষে কোনো একটা প্রমাণ না পাওয়া পর্যন্ত সেটা নিয়ে আমি কিছুই বলতে চাইছি না এই মুহূর্তে। ঠিক সেই সময় হঠাৎ করেই আমি যেন বুঝতে পারলাম রুদ্রদা কি যেন একটা বলতে চাইছে। আর আরও একবার মনে পড়ে গেল রুদ্রদাকে অমিয়বাবু বলেছিলেন সেই ভদ্রলোক যে তার বাড়িতে রূপোর কয়েনটা দেখতে এসেছিল, তিনি চলে যাওয়ার আগে তার পকেটের দিকে অমিয়বাবু দেখেছিলেন সেখানে রূপোর কয়েন ছিল না। আর তিনি চলে যাওয়ার পরে বাক্সটা অমিয়বাবু তুলে সিন্ধুকে রেখে দিয়েছিলেন। পরে যখন বার করেছেন তখন তার মধ্যে রূপোর কয়েনটা নেই। তার মানে যখন অমিয়বাবু টেলিফোন করতে গিয়েছিলেন তখন রূপোর কয়েনটা বাক্স থেকে বার করা হয়েছে। রুদ্রদা কেন বারবার বলছে ওটা ওই বাড়িতেই আছে? দুপুরে খাওয়া দাওয়ার পর রুদ্রদা অমিয়বাবুকে টেলিফোন করে সেই ভদ্রলোক অর্থাৎ সঞ্জয় সমাদ্দারের টেলিফোন নাম্বার চেয়ে নিলেন। তারপর টেলিফোন করে বেশ কিছুক্ষণ তার সাথে কথাও বলল। তার সাথে কথা বলতে বলতে একসময় এমনকি এটাও বলল সেই কয়েনটা অমিয়বাবুর কাছে আছে, যদি সঞ্জয়বাবু সেটা ওখান থেকে বার করে দিতে পারে তাহলে সঞ্জয়বাবু যত টাকা চাইবেন সেটা রুদ্রদা দিতে রাজি আছে। আমি বুঝতে পারছিলাম রুদ্রদা সঞ্জয়বাবুকে একটা টোপ দিচ্ছে, আর সেই টোপের জালে তিনি পা দিলেই গোটা ব্যাপারটাই হয়তো রুদ্রদার কোনো একটা সুবিধা হবে।
টেলিফোন রেখে ও চেয়ারে এসে বসেছে। আমি বললাম, কি হলো, মাছ টোপ গিলল? রুদ্রদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, এ বড় শক্ত ঠাঁই, এত সহজে পার করা যাবে না। তবে একটা ধারণা করতে পারছি, আর সেটা আমার আগের ধারণার সাথে মিলে যাচ্ছে। হয়তো কিছু একটা আমরা বুঝতে পারছি না, ওই কিছু একটার জন্যই কেসটা এখনো অব্দি জটিল বলে মনে হচ্ছে। সেটা হলেই কেসটা সহজ হয়ে যেত। যতদূর মনে হয় সেই রূপোর কয়েনটার সঞ্জয়বাবুর হাতে নেই, অন্তত ওনার সাথে কথা বলে তো এটাই মনে হলো। আমি বললাম, সেটা অমিয়বাবুর সিন্ধুকেও নেই, সঞ্জয়বাবুর কাছেও নেই, কোথাও নেই। অথচ তুমি বলছো সেটা নাকি অমিয়বাবুর বাড়িতে বসার ঘরে রয়েছে। যদি সেটা সে থেকেই থাকে, তাহলে অমিয়বাবু কিংবা মাধব সেটা খুঁজে বের করছে না কেন? আর তাছাড়া আমরাও তো বাড়িতে গিয়েছিলাম, ও বাড়িতে ভালো করে খুঁজে দেখেছি। তাহলে? রুদ্রদা বলল, ওখানেই সমস্যা রে। সঞ্জয়বাবুর সাথে কথা বলার পর আমি একেবারে নিশ্চিত ওই বাড়ির বসার ঘরেই কোথাও একটা আছে ওই কয়েনটা। তবে তার আগে আমাদের অপেক্ষা করতে হবে। ওই বাড়িতে আরো একবার চুরির চেষ্টা হতে পারে, অন্তত আজ এই টেলিফোনটা করার জন্য তো হতেই পারে। একবার শান্তনুবাবুকে খবর দিতে হবে। শান্তনুবাবুকে টেলিফোন করে রুদ্রদা কিন্তু একটা অদ্ভুত কাজ করল। অমিয়বাবুর বাড়ির ঠিকানা দিয়ে তার বাড়ির উল্টো দিকের কোনো একটা বাড়িতে রঙিন পোশাকের পুলিশ পাহারা রাখার ব্যবস্থা করা হলো। সে বাড়িতে যে আজ রাতেই চুরির চেষ্টা হতে পারে সে কথাটাও সে বলে দিল, এবং গোটা ব্যাপারটা এমনভাবে করতে হবে যেন কারোর কোনো সন্দেহই না হয়। তারপর আমায় বলল, আমায় আর তোকে ওই লোকটা, মানে যে অনুসরণ করছিল, সে চিনে রেখেছে। আমরা এই মুহূর্তে অমিয়বাবু কিংবা তার বাড়ির আশেপাশে কোথাও রাতের জন্য অপেক্ষা করতে পারবো না, তাতে তারা আর আসবে না। তাই পুলিশের ব্যবস্থাটা করলাম। তবে আশা রাখছি রাতের মধ্যে কিছু একটা ঘটবে। কাল সকালে আমাদের অমিয়বাবুর বাড়িতে আরও একবার যেতে হবে। আজ আর এসব নিয়ে কোনো কথা নয়। আজ একটু আমায় বেরোতে হবে, বুঝলি? তবে তুই চিন্তা করিস না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। আমি বুঝতে পারছিলাম রুদ্রদা কেসটা নিয়ে গভীরভাবে ভাবছে, তাই এই সময় তাকে আর একা বেরোনোর জন্য রাগ প্রকাশ করতে পারলাম না। তার বদলে আমি অপেক্ষা করতে লাগলাম, কারণ ও যখন বলেছে আজ রাতে কিছু একটা ঘটবে, তাহলে নিশ্চয়ই ঘটবে। রুদ্রদা সন্ধ্যের সময় ফিরে এলো। তার মুখে একটা সামান্য হাসির আভাস দেখতে পেলাম। বুঝতে পারছিলাম কেসটা সে গুটিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমি তাকে কোনো প্রশ্ন করলাম না। জানি সে কোনো কথার উত্তর দেবে না। তার যখন নিজে থেকে বলার হবে তখন সে নিজেই বলবে। রাতের আগে শান্তনুবাবুর সাথে টেলিফোনে আরও একবার ওর কথা হলো। রুদ্রদা বারবার করে বলে দিল যেন পাহারার ব্যাপারটা বাইরের আর কেউ বুঝতে না পারে, আর খুব সাবধানে থাকতে। বাড়ির ভেতরে কেউ না ঢোকার আগে পর্যন্ত যেন পুলিশ বাইরে না আসে। অন্তত ছাদ দিয়ে কেউ একটা ঢোকার চেষ্টা করবে, আর সেটা করলে তারপরেই যেন পুলিশ সেখানে যায়। আর অমিয়বাবুকে টেলিফোন করে এটাও বলে রাখলো যে ছাদের দরজা ভিজিয়ে রাখলেই ভালো হবে, যাতে চোর বাড়ির ভেতরে ঢুকতে পারে। আর কোনো শব্দ শুনলেও অমিয়বাবু কিংবা মাধব যেন কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে, কারণ পুলিশ বাড়ির বাইরে থাকবে। তাই চোর চুরি করে বাড়ির বাইরে বের হলে তারপরেই তাকে ধরা হবে। আমি একটা কথা ভাবলাম, যদি দেখা যায় চোর চুরি করে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে গেল, তখন কি হবে? কিন্তু ব্যাপারটা আর ওকে বললাম না। তার বদলে গোটা রাত একটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে লাগলাম কি হবে তার জন্য। পরদিন সকালে কিন্তু শান্তনুবাবু টেলিফোন করে ভালো খবরই জানালেন, চোর ধরা পড়েছে, এবং তার সাথে ধরা পড়েছে সেই আকবর আমলের কয়েনটা। চোর সেটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করছিল, এমনকি দুজন পুলিশ অফিসারের মধ্যে একজনকে ধাক্কা দিয়ে ফেলেছিল। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার চোরের পা লক্ষ্য করে গুলি চালায়। কাল চাঁদের আলো সামান্য ছিল, তাই পুলিশদের এই কাজে সাহায্য হয়েছে। যাকে পুলিশ ধরেছে তার নামে আগেও কয়েকবার ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তবে ছোটখাটো চুরি ছিনতাই এসব ছাড়া কোনো বড় অপরাধ সে করেনি, তাই তাকে বেশি দিন আটকেও রাখা যায় না। জেল থেকে বেরিয়ে আবার সে কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে যায়,
তবে এই সমস্ত কিছুই আমাদের প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল তাকে, যেই কাজটা করতে বলেছে, তার নাম। তবে এই ধরনের অপরাধীরা কখনোই তাদের নাম বলে না। তা হাজার মারধর ও পুলিশের আইনি নির্যাতনে সে ব্যাপারটা আর জানা গেল। সঞ্জয়বাবুই ওকে চুরি করতে পাঠিয়েছিল। সঞ্জয়বাবুই আসল লোক, যে লোভে পড়ে সেই কয়েন চুরি করানোর চেষ্টা করে। আসামি ধরা পড়েছে এখন পুলিশের হাতে। তবে অমিয়বাবু খুশি হয়েছিলেন তার সেই রূপোর কয়েনটা ফেরত পেয়ে। একদিন দুপুরে তিনি রুদ্রদার কাছে এলেন। আমাদের টেবিলের মাঝখানে সেই আকবর আমলের রূপোর কয়েনটা রাখা ছিল। সাধারণ কয়েনের থেকে বেশ খানিকটা বড় আর ভারী। সময়ের জন্য সামান্য কালো হয়ে এসেছে, তবে এখনো বোঝা যায় বেশ দামি জিনিসটা। আর শুধু রূপোর দামের জন্য নয়, ইতিহাসের সাথে একটা সম্পর্ক থাকার জন্য এটার দাম রয়েছে। তবে রুদ্রদার কথায় শান্তনুবাবু এই ব্যাপারটা বাইরে কোথাও বের করেননি। অমিয়বাবু ওর দিকে তাকিয়ে বললেন, কিন্তু রুদ্রবাবু, আপনি বারবার বলেছিলেন যে রূপোর কয়েনটা আমার বাড়িতে বসার ঘরেই লুকানো রয়েছে। আপনি এমনটা অনুমান করলেন কি করে? আর কাল রাতে যে চুরিটা হবে সেটাও আপনি ধরলেন কি করে? রুদ্রদা মৃদু হেসে বলল, গোটা ব্যাপারটা খুবই সহজ ছিল অমিয়বাবু। আমরা একটু জটিল ভাবছিলাম। আপনার সাথে যে ভদ্রলোক দেখা করতে এসেছিলেন, তিনি সেদিন রূপোর কয়েনটা চুরি করে নিয়ে যাননি। একটা সঠিক সময় দেখে আপনার কয়েনের বাক্স থেকে কয়েনটা পার করে ওই ঘরের কোথাও লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন সেটা নিয়ে তিনি বেরোতে গেলে কোনোভাবে আপনার নজরে পড়বে। আর তিনি ইচ্ছে করেই সেদিন আপনার বাড়িতে এমন পোশাক পরে এসেছিলেন যাতে কিছু নিয়ে যাওয়া যায় না, যাতে চুরি হলে আপনি তাকে সন্দেহ করতে না পারেন। এমনকি আপনি যে কথাটা বলেছিলেন, তিনি কোনো একটা মূর্তি দেখার সময় সামান্য ঝুঁকে পড়েছিলেন, আমার মনে হয় সেটাও তিনি ইচ্ছে করেই করেছিলেন, যাতে আপনি তাকে সন্দেহ না করেন। তিনি কয়েনটা বার করে আপনার ঘরে কোথাও একটা লুকিয়ে রেখেছিলেন। সেটা টেবিলের কোনো একটা অংশ হতে পারে। আপনার ঘরের টেবিলটার নিচের দিকে সামান্য কয়েকটা খারাপ মতো রয়েছে পায়া, আর টেবিলের কার্ড যেখানে জোড়া রয়েছে সেখানে সামান্য ফাঁকা। সেই ফাঁকের কোথাও তিনি কয়েন লুকিয়ে রেখেছিলেন। পরে সময় সুযোগ করে এসে সেটা নিয়ে যাওয়ার, কিংবা আপনার বাড়িতে চোর পাঠিয়ে সেটা তুলে নেওয়ার চেষ্টা করবেন, যাতে তার উপরে আপনার কোনো সন্দেহ না পড়ে। আপনার নজর থেকে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন আপনি পুলিশে খবর দেবেন না, কারণ কয়েনটা আপনার কাছে যেই নিয়মে রয়েছে সেটা আইন বিরুদ্ধ। তবে আপনার বাড়িতে প্রথমবার চুরির সময় চোর ওটাই নিতে এসেছিল, কিন্তু আপনারা জেগে যাওয়ায় সেটা কোনোভাবে নিতে পারেনি। তার আগে তাকে পালিয়ে যেতে হয়। আর সেখানেই আমার সন্দেহটা হয়। আপনার ঘর থেকে কিছু চুরি যায়নি, অথচ সে মাধবকে ধাক্কা মেরে পালিয়েছে। সেই সময়ের মধ্যে সে চাইলে যা কিছু চুরি করতে পারত। আর সে ছাড় দিয়ে এলো, অথচ আপনার ঘরে না ঢুকে সোজা বসার ঘরে কেন এলো? তার মানে সে জানতো তার চুরি করা জিনিসটা আছে ওখানেই। ব্যাস। আর কাল সঞ্জয়বাবুকে টেলিফোন করে এইসব ব্যাপারগুলো বলতেই বুঝতে পারলাম যে কিছু একটা ঘটবে। তিনি নিশ্চয়ই কয়েনটা বার করবার চেষ্টা করবেন, আর আমার কথা বলার জন্যই হয়তো তিনি ভয়ে কালই আবার লোক পাঠাবেন, তা আমি জানতাম। আর বাকিটুকু আপনি নিজেই জানেন। পুলিশ পাহারা ছিল, তারা নিজের কাজ করেছে। আপনার কয়েন এখন আপনার কাছে। তবে অমিয়বাবু, কয়েনটা একটু সাবধানে রাখবেন। অমিয় এবার একটু বিনয়ের সঙ্গে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রুদ্রবাবু, এই সামান্যটুকু পারিশ্রমিক আপনার জন্য। বলে ভদ্রলোক নিজের পকেট থেকে একটা সাদা খাম বের করলেন। তারপর সেই খামটা রুদ্রদার সামনে টেবিলের উপর রেখে বললেন, আপনি আমায় যা সাহায্য করেছেন তার পরিমাণে এটুকু কিছুই নয়। তবুও আমার মনে হয় আপনি খুশি হবেন। বলে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে রুদ্রদাকে নমস্কার করে আমাকে নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রুদ্রদা খামটা তুলে নিয়ে টেবিলের উপরে ডায়েরির ভাঁজে রাখল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, না,
প্রথম দিন যখন ওর বাড়িতে গেছিলাম তখনই আমার ব্যাপারটা বোঝার কথা ছিল রে অনি। কিন্তু বারবার আমি ভাবছিলাম কয়েনটা বাড়ি থেকে বাইরে চলে গেছে, আর চুরি কথাটা শুনে আমার সন্দেহটা প্রথম হয়। তবে যাক, সব ভালো ভালো মিটে গেছে, সেটাই ভালো। ঠিক সেই সময় অবন্তীদি আমাদের জন্য চা নিয়ে এলো। রুদ্রদার মুখে হাসি দেখে বলল, তাহলে কেসটা মিটলো? রুদ্রদা সামান্য হেসে বলল, হ্যাঁ রে, তবে খামের মধ্যে যে টাকা আছে সেটা বেশ ভালোই, বুঝলি। কদিন আয়েশ করে বসে খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। কিন্তু আমি জানি আয়েশ করে খাওয়া বেশি দিন রুদ্রদার হয়নি, কারণ 2 দিন পরেই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে রুদ্রদার ডাক আসে একটা নতুন কেস সমাধানের জন্য। ওই গল্প আসবে আবার পরে, আর আপনারা সেই গল্প শুনতে ভুলবেন না কিন্তু। আর গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে রুদ্রদা ও আকবরী রৌপ্য মুদ্রা। আর শুনলেনই তো, পরের সপ্তাহে আমাদের রুদ্রদা আমাদের সাথে করে নিয়ে যাবেন জিম করবেটে। তাহলে তৈরি তো নতুন এক অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য?